প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক। একজন হলেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, আরেকজন ডক্টর ফয়জুল হক। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই যাব ডাক্তার সায়ন্ত সাখাওয়াতের কাছে। ডাক্তার সায়ন্ত, রাজনীতি, নির্বাচন, সংস্কার এই নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। সরকারের সঙ্গে বসছে রাজনৈতিক দল। বিএনপি ইতিমধ্যে বসেছে, দুবার বসেছে। একবার রুটম্যাপ নিয়ে আলোচনা করেছে, আর এখন সংস্কার নিয়ে আলোচনা চলছে। আমার কেন জানি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংস্কারের ব্যাপারে একটি দ্রুত সমাধান চাইছে। আপনার কি মনে হয়? রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কেন? তারা জনপ্রতিনিধি হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায় বা পালন করতে চায়। সেটা কেউ সরকার গঠন করে করুক অথবা বিরোধী দলে থেকে করুক, চাওয়াটা তো এটাই। তাহলে সেখানে নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। গণতান্ত্রিক দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে হলে নির্বাচন ছাড়া তো আর কোনো পথ নেই। তাহলে বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন বা অন্য রাজনৈতিক দল যারা ন্যূনতম আশা করে যে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে সক্ষম, তারা তো এটা চাওয়াই খুব স্বাভাবিক। এই চাওয়াটাই রাজনীতি। তার অংশ হিসেবেই ধরেন বিএনপি, জামায়াত ইসলাম সহ যারা নির্বাচনমুখী দল, তারা চাইছে যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে দেশ পূর্ণ গণতন্ত্রের দিকে এগিয়ে যাক। এখন সংস্কার যেহেতু খুব বড় একটা প্রশ্ন এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেখানে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য অথবা নির্বাচন বিলম্বিত করবার জন্য কেউ কেউ এই সংস্কারকে এবং পরাজিত যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এদের বিচারকে ইস্যু হিসেবে সামনে আনছে বলে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এটা অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়। এখন ধরেন নির্বাচনের মতো হবে এবং হতেই হবে, কিন্তু সংস্কার বাদ দিয়ে নয়, আবার পরাজিত ফ্যাসিবাদের বিচার ছাড়াও নয়। এই চাওয়াটা বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো চাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এর নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই যে এত দিনের মধ্যে সংস্কার করতে হবে। আপনার যেগুলো অল্প সময়ের সংস্কারযোগ্য, সেই সংস্কারগুলোতে হাত দিলে খুব দ্রুততম সময়ে করে ফেলা সম্ভব। আবার কিছু সংস্কারের বিষয় আছে সেটা দীর্ঘমেয়াদী, এবং আজকে যেটা আপনার মনে হচ্ছে এই সংস্কারটা করা দরকার, 6 মাস পরেই সেটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, আমরা 6 মাস আগে যেটা ভেবেছিলাম যে এই সংস্কার করলে সমাধান হবে, কিন্তু এটা হচ্ছে না, আরও জটিলতা বাড়াচ্ছে, সুতরাং এটা সংস্কার করে আমাদের আরও এক ধাপ এগোনো দরকার। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। আর বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশে গত 16 বছরে সবচেয়ে বেশি নিপীড়িত দুটি দল। গুম খুনের শিকার ধরেন, মামলার শিকার ধরেন, বিভিন্ন রকম নিপীড়নের শিকার ধরেন, এমনকি জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল সর্বশেষ দলকে নিষিদ্ধ করা দলেন। তো এরা আওয়ামী লীগের হাতে যে পরিমাণ নিগৃহীত, নিপীড়িত হয়েছে, যে পরিমাণ নৃশংসতার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তারা আওয়ামী লীগ পরাজিত ফ্যাসিবাদের বিচার করবে না তো বিচারটা করবে কারা? বিচার তো এদেরও চাওয়া। সুতরাং নির্বাচন হলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এরা কেউ আসলে তারা বিচার করবে না, এটা ভাবার কোনো কারণ নাই। 1, 2 সংস্কার প্রশ্নে বাংলাদেশে রাজনীতির পর্যবেক্ষণ যতটুকু করি তাতে যেটা বুঝি যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলি, সেই দলের মধ্যে বিএনপি হচ্ছে প্রথম বৃহত্তম একটি রাজনৈতিক দল, যারা 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে একটা পুস্তক প্রকাশ করে পরিবর্তিত রাজনীতির যে আভাস, যে অঙ্গীকার, সেটা ব্যক্ত করে। পরবর্তীতে বিএনপি নিজেরা আলোচনা করে 27 দফা এবং তাদের সমবনা জোটভুক্ত বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নামে যে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করে, লিখিতভাবে অঙ্গীকার করে, সেই সংস্কারের থেকে বড় সংস্কারের অঙ্গীকার আর কোন দল করেছে? জামায়াত ইসলাম, এনসিপি সবাই অনেকেই সংস্কারের কথা বলছেন। সবচেয়ে জোরে সোরে যে কথাটা উচ্চারিত হচ্ছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সেই কথাটা তো প্রথম বিএনপি লিখিতভাবে এনেছে।
বিএনপির আগে কেউ এনেছে লিখিতভাবে এরকম অঙ্গীকার? তবে একটু পার্থক্য আছে, তারা বলছে পরপর 2বারের বেশি হতে পারবে না, অন্যরা বলছে 2বারের বেশি হতেই পারবে না। এটা একটা আলোচনার বিষয়, কিন্তু মূল যে থিম, যে কনসেপ্ট, যে চাওয়া, সেই চাওয়াটা তো প্রথম উপস্থাপন করেছে বিএনপি। 70 অনুচ্ছেদ নিয়ে সংবিধানের যে বিতর্কটা উঠেছে, সেই বিতর্কের মধ্যে প্রথম এইটা পরিবর্তনের যে অঙ্গীকার, সেটা তো বিএনপি 31 দফার মধ্যে করেছে। সেখানে বর্তমান যে ঐক্যমত্য কমিশন বা সংস্কারের জন্য সরকারের যে সেল, তাদের চাওয়ার সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা হয়তো মতপার্থক্য আছে। তারা চাচ্ছে শুধুমাত্র অর্থ বিল ছাড়া সব কিছুতেই ভিন্ন মত দিতে পারবে। বিএনপি চাচ্ছে যে না, 70 অনুচ্ছেদ ওইভাবে তুলে দেওয়া হয়, অর্থ বিল ছাড়া সব কিছুতেই মতভিন্নতা দেখাতে পারবে, তাহলে সরকারের স্ট্যাবিলিটি প্রশ্নের মুখে পড়বে। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নানান রকমের খেলোয়াড় থাকে না, যারা সরকারকে নিয়ে, রাজনৈতিক দল নিয়ে খেলে, যারা এমপি কেনা বেচার হাট বসে অতীতে আমরা দেখেছি না? সুতরাং এইখানে বিএনপি দেখেন যে 4টা বিষয় অন্তত এর বাইরে রেখেছে। অর্থ বিল একটা, সংবিধান সংশোধন বিষয়ক বিল যদি হয়, আস্থা ভোট হয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে, এই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে ভিন্ন মত সমালোচনা করতে পারবে। তা আমার তো মনে হয় বিএনপি জাতীয় নিরাপত্তা নিয়ে অন্য যারা কথা বলছে তাদের থেকে বেশি ভাবে। বিএনপি সংবিধান এই ছেলে খেলার মতো যখন খুশি তখন চেঞ্জ করে ফেলবেন, এবং সংসদ সদস্যরা যখন খুশি যার তার হয়ে খেলবেন, সেই সুযোগ না দেওয়ার পক্ষে বিএনপি। সেটা নিয়েও কারো আপত্তি থাকলে আলোচনা হবে, কিন্তু সংস্কার প্রস্তাবে বিএনপি তো পিছিয়ে নেই। তাহলে সংস্কার এবং বিচারের প্রশ্ন তুলে নির্বাচনকে বিলম্বিত করবার যদি কোনো প্রয়াস আসে, ডেফিনেটলি বিএনপি সেটা মানবে না। রাজনৈতিক শক্তি যাদের রাষ্ট্র পরিচালনা অথবা সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের জন্য কিছু করবার যে আকাঙ্ক্ষা, সেটার একমাত্র পথ যেহেতু নির্বাচন, তারা নির্বাচন চাইবে, এটাই রাজনীতি, এটাই তাদের দৃষ্টিতে সঙ্গত হওয়া উচিত, এতে দোষের কিছু না। সরকার বা যে পক্ষ এটা চায় না বা পেছাতে চায়, যদি তাদের লজিক, তাদের কাজের ধরন, ধারা বিশ্বাসযোগ্য হয়, নিশ্চয়ই সেটা আলোচনা হতে পারে, আলোচনা হচ্ছেও তো। ডক্টর ফয়জুল হক, আমরা প্রথম দিনের আলোচনা শেষে বৃহস্পতিবার বিকেলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের যে কথাটা বলেছেন, সেখানে আমরা কিছু বিষয় ইঙ্গিত পেয়েছি। প্রথম কথা হলো, বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে যে সংশোধনী এনেছে বা সুপারিশমালা হয়েছে, তার বিরোধিতা করেছে। তারা বলেছে যে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, বিশেষ করে পঞ্চম সংশোধনীর আগের যে অবস্থা, মূলত সেটা জিয়াউর রহমান যেটা করেছিলেন, তারা ওই মূলনীতিতে যেতে চান, যেখানে ধর্মনিরপেক্ষতা নেই, রয়েছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, তারপরে সেখানে গণতন্ত্র, জাতীয়তাবাদ সহ সব কিছু রাষ্ট্র সংবিধানের মূলনীতি হিসেবে দেখা হয়েছে। বিএনপি কিন্তু একটা জিনিস বিরোধিতা করেছে, সেটা হলো বিএনপির বহুত্ববাদ এর পক্ষে নয় এবং ধর্মনিরপেক্ষতা নীতির পক্ষেও নয়। আর বিশেষ করে বহুত্ববাদের ব্যাপারে প্রচণ্ডভাবে বিরোধিতা করেছে। আমরা দেখেছি শুধু বিএনপি নয়, শুরুতে এই বহুত্ববাদ নিয়ে অনেকেরই আপত্তি রয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যে বিএনপি নেতারা যে আগে যেটা বলতেন যে 72-এর সংবিধান আমরা ফিরে যেতে চাই, কেউ কেউ বলেছেন, এবং সেটা খুব সঠিকভাবে বলেছেন বলে মনে হয় না। এখন কিন্তু তারা স্পষ্টভাবে বলেছেন আসলে তারা মূলনীতি হিসাবে কি চান। মূলত তারা মূলনীতিতে জিয়াউর রহমান যেটা করেছিলেন সেই দিকে তারা চলে যাচ্ছে। আর আগের বক্তব্য ছিল আওয়ামী লীগের যে 72-এর সংবিধান ছিল সেদিকে তারা বক্তব্য রেখেছিল, এবং আমার মনে হয় তারা ভুল করেছিল। আপনার কি মনে হয়? দেখেন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বড় একটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে একটু আগে আমাদের ডাক্তার সায়ন্ত সাহেব যে মন্তব্য করলেন, সেটা সঠিক যে এই দলটি বাংলাদেশের এখন পর্যন্ত বিভিন্ন সময়ে সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্র গঠনে তাদের ব্যাপক অবদান আছে। এই দলের সংস্কার প্রক্রিয়ায়ও তাদেরকে লাগবে, তাদের সুপারিশমালাকেও আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং তাদের বিরুদ্ধে সমালোচনাও আমাদের করা যাবে। বাংলাদেশের যেই জায়গাটায় আপনি একদম রাইট পয়েন্টে আছেন, যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পলিসিটা বাংলাদেশের জন্য রেখে গিয়েছেন, সেই জায়গাটাতেই যেতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া জায়গাটাতে কিন্তু বাংলাদেশের গণমানুষের একটা সমর্থন আছে, এটা নিয়ে কিন্তু কারো কোনো বিরোধ নাই। এদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলেন, অন্য পন্থী রাজনৈতিক দল বলেন, ছোট বড় রাজনৈতিক দল বলেন, সবাই মিলে ওই সাংবিধানিক প্রক্রিয়ার উপরে কিন্তু প্রত্যেকেরই আস্থা কম বেশি আছে। ছোটখাটো সমালোচনা সবসময়ই থাকবে,
কিন্তু বেশিরভাগ জায়গাটায় আছে, যেটা বিএনপি গতকালকের এই যে সাম্প্রতিক সময় আলোচনা করলেন, তাদের সেখানে সালাউদ্দিন সাহেব একদম কারেক্ট পয়েন্টে মন্তব্য করেছেন, যেটা আমার কাছেও ভালো লেগেছে, যে তারা পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় এবং যেখানে ধর্মনিরপেক্ষতার কোনো স্থান নেই, যেখানে ইসলামিক আপনার বিশেষ করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা রয়েছে সেটাকেই তারা আবার ফিরে যেতে চায়। এটা কিন্তু গণমানুষের কথা, এবং এটার উপরে থাকলে যেটা হবে, বাংলাদেশের ডানপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল, বিশেষ করে এটা 90% মুসলমানের একটি দেশ, এই দেশের মানুষের মধ্যে যে এক ধরনের বিএনপির প্রতি ভালোবাসা ছিল, পূর্বের যে একটা অবস্থান ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময় ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও ছিল, সেই জায়গাটা আবার নতুন করে ফিরে আসবে। আমার কাছে মনে হচ্ছে যারা মাঝখানে বিপথে কথা বলেছে, দু চারটি মন্তব্য করেছে, মনে মনে ভাবা শুরু হয়ে গিয়েছিল যে শেখ হাসিনার মতো কিছু মন্তব্য করছে, 71-72-এর সংবিধানে ফেরত যেতে চায়, আমার মনে হচ্ছে তারা বিভিন্ন কোনো না কোনো কারণে কারো ফাঁদে পড়ে এই ধরনের মন্তব্য করেছে। তারা রিয়াল বিএনপির কিংবা তারেক রহমানের বিএনপির কিংবা খালেদা জিয়ার বিএনপির বক্তব্যটাকে তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না। এর দুটো কারণ হতে পারে। একটা হতে পারে সংস্কার নিয়ে এত বেশি আলোচনা হয়েছে বাংলাদেশে, তারা এই সংস্কার প্রক্রিয়াটাকে হয়তো ডিবেটের কাতারে দাঁড় করাতে গিয়ে অতিরঞ্জিত মন্তব্য করতে গিয়ে তারা জিয়াউর রহমানের আদর্শ বাইরেও চলে গিয়েছে, এবং সেটা চলতে গিয়েই তারা এমন একটা অবস্থানে গ্রহণ করেছে যেটা গিয়ে মনে হচ্ছে যেন একেবারে শেখ হাসিনার সংবিধানটাকেই বাংলাদেশে পুনরাবৃত্তি করতে হবে বা রাখতে হবে। বাংলাদেশের জনগণ কিন্তু সংস্কার চায়। আপনি দেখেন আজকের এই সংস্কারের কোনো নতুন করে কোনো আলোচনার প্রয়োজনই হতো না যদি আজকের এই মুহূর্তে শেখ হাসিনা গত 16 বছর এই সংবিধানটাকে কেটে ছিঁড়ে নিক্ষিপ্ত না করত। যদি সেই জিয়াউর রহমানের আমলেরই সংবিধানের প্রক্রিয়াটা থাকতো, হয়তো আমাদের সংস্কার প্রক্রিয়ার মধ্যে নতুন নতুন কিছু সংযোজন হতো, কিন্তু অনেক বিষয় কিন্তু এখন মীমাংসিত থাকতো, যেটা নিয়ে আলোচনারই প্রয়োজন ছিল না। কিন্তু শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা প্রত্যেকটা ইস্যুকে তার মতো করে সাজানোর জন্য, বিদেশি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য, এবং সংবিধানটাকে একটা সেলিমি খেলাধুলার মতো ব্যবহার করার জন্য সে এই কার্যক্রমগুলো করেছে। আমি মনে করি এই জায়গাটায় বিএনপি সঠিক ভূমিকা পালন করেছে, এবং বাংলাদেশের জনগণ কিন্তু তাদের প্রতি এই জায়গাটায় অবশ্যই ভালো একটা বিষয় বলা হয়েছে, যেটি আমরা আশাবাদী হতে পারি। তারা বলেছেন যে আমরা অনেক বিষয়ে প্রায় কাছাকাছি এসে পড়েছি, এবং কিছু বিষয়ে আলোচনা হচ্ছে, এবং তার দলীয় ফোরামে আলোচনা হবে, এবং তারা সমাধানের ব্যাপারে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে। কমিশনের একজন বিশেষ ব্যক্তি যা আলী রিয়াজ সাহেব, উনিও কিন্তু বিএনপিকে কোট করেই বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তার বৈঠকের পরে তার মনে হয়েছে যে তারা সংস্কার চায়, এবং বিএনপি একটি সংস্কারপন্থী দল। এই সংস্কার প্রক্রিয়াকে তিনি স্বাগত জানিয়েছে, এবং পূর্বেও বিএনপি যে বিভিন্ন সময় সংস্কারের পক্ষে সেটা কিন্তু সেও স্বীকার করেছে। এবং আমরা সাম্প্রতিক সময় তাদের বক্তব্যগুলো থেকে এটা দেখতে পাচ্ছি যে তারাও এই মুহূর্তে বেসিক যে বিষয়গুলোর সংস্কার দরকার সেটা কিন্তু বিএনপি এখন চাচ্ছে। তবে আমি এটাকে স্বাগত জানাই, এবং রাজনীতিতেও আপনি দেখবেন গত এক সপ্তাহে বাংলাদেশে কিছুটা পজিটিভ মানে গ্রো হচ্ছে। জামাত বিএনপি তাদের কথাবার্তার ধরনে একটু ধরেন 180-70 এর কাছাকাছি অবস্থান করছে, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রক্রিয়াতে এবং নির্বাচনী প্রক্রিয়াতে আমি মনে করি আগামীর বাংলাদেশ গঠনের জন্য একটা অত্যন্ত সঠিক ভূমিকা পালন করবে। এবং সর্বশেষ বলতে চাই যে সংস্কার প্রক্রিয়াটা যে কোনো মূল্যে বিএনপি জামাতকে এবং আরও ছোটোখাটো রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনতেই হবে। তাদের মতামতের উপরে ভিত্তি করেই যখন সংস্কারটা পূর্ণাঙ্গ রূপ নিবে, তখনই মূলত বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটা স্থায়ী হবে, এবং সেটা দিয়েই আগামীর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। সায়ন্ত সাখাওয়াত, বৃহস্পতিবার বিএনপির সঙ্গে যে দীর্ঘ আলোচনা, এবং জাতীয় ঐক্যমত কমিশন সেখানে বসেছিলেন, এবং জাতীয় ঐক্যমত কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, যিনি আবার সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান, উনি কিছু বক্তব্য রেখেছেন, খুব পজিটিভ বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র বারবার কেবল হুচুটি খায়নি, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। উনি মূলত গত 15 বছরের স্বৈরশাসকের যে অবস্থাটা সেটি চিহ্নিত করেছেন। এমন পরিস্থিতি ভবিষ্যতে আবার তৈরি হোক তা আমরা কেউ প্রত্যাশা করি না, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে, তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটাই আমাদের প্রত্যাশা। উনি আরেকটা কথা বলেছেন যেটা খুব পজিটিভ, যে আমরা আলোচনার টেবিলে দুই পাশে বসলেও আমরা দুই পক্ষ নই। জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা গণতন্ত্রকে একটি স্থায়ী ভিত্তি দেওয়ার জন্য আমরা একত্রে কাজ করছি। এই যে একটা পয়েন্টে তারা দাঁড়িয়ে গেছে, এবং এই দারুণটা কিন্তু এই সংস্কারের পথটাকে সুগম করবে বলে মনে হয়। বাংলাদেশে যে পক্ষটি এখন
বাংলাদেশপন্থী হিসেবে যে পক্ষ আছে তারা সবার পক্ষে একটা, বাংলাদেশপন্থী। আগে অমুক দেশপন্থী, ওই দেশপন্থী, এরকম নানান তকমায় চিহ্নিত করা হতো। এখন একটাই পন্থী, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে, গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন, সার্বভৌম বাংলাদেশপন্থী। এবং সেই ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধিতা এদের এই ঐক্যের জায়গাটা। এই বিএনপি, এই জামায়াত ইসলামী, এই বামপন্থী কিছু সংগঠন, মধ্যপন্থী সংগঠন, বিভিন্ন ইসলামীপন্থী সংগঠনগুলো 16 বছর ধরে যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে, তাদের তো একপন্থী না হওয়ার কোনো সুযোগই নেই। টিকে থাকতে হলে, বাংলাদেশ টিকিয়ে রাখতে হলে ওই ফ্যাসিবাদ বিরোধী অবস্থানটাই তাদের ঐক্যের জায়গা বানাতে হবে। এবং সেই ক্ষেত্রে যারা সংস্কারের জন্য কমিশন করেছেন, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন, আর রাজনৈতিক দলগুলো, এরা যদি একে অপরের প্রতিপক্ষ হয়, মুখোমুখি বসলো দুই পক্ষ হয়, তাহলে তো সমাধান হবে না। আর এটা তো আমলে নিতে হবে যে যারা ওই সংস্কার প্রস্তাব তৈরি করবার জন্য নিজেরা বসেছেন, তারা অনেকেই অনেক জানাশোনা পণ্ডিত ব্যক্তি, কিন্তু তারা বই পুস্তক পড়া, অধ্যাপনা করা বা লেখালেখি করে কথা বলে অনেক পণ্ডিত ব্যক্তি হলো, রাজনীতির মাঠের পণ্ডিত তারা নন। তারা যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনা হচ্ছে তাদের টেবিল ওয়ার্ক এবং পুস্তকি কারবার নির্ভর অনেকটা। পাশাপাশি রাজনীতির শিল্পী হচ্ছে মাঠে ঘাটে রাজনীতি করে প্র্যাকটিস অ্যান্ড এররের মাধ্যমে যারা নিজেকে তৈরি করে। দীর্ঘদিন ধরে রাজনীতি করা মানুষ, মাঠে ঘাটে থেকে কাজ করা মানুষ, তার যে এই মাটির সঙ্গে মানুষের সঙ্গে মিশে যে উপলব্ধি হয় এবং সেখান থেকে প্র্যাকটিস অ্যান্ড এররের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ রাজনীতিবিদ হিসেবে বা রাজনীতির কাছাকাছি নিয়ে যাওয়া হয়, এই দুইটা কিন্তু এক পাল্লায় মাপলে হবে না। তারাও ভুল করেছেন, কিন্তু তাদের বক্তব্যটাও নিতে হবে। নেয়ার পরে উভয় পক্ষেরই যে জায়গায় মিলবে এসে এবং মনে হবে যে উভয়ের চিন্তার এই জায়গায় মিল আছে, এটা দেশের জন্য ভালো, সেইভাবে আগালে তখন এক পক্ষ হবে। প্রশ্নটা উঠে কোন জায়গায় জানেন? আমরা লক্ষ্য করেছি যারা এই সুপারিশমালা করেছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে করেন নাই, তারা করেছেন দেশের দিকে তাকিয়ে। এবং রাজনৈতিক দলগুলো যদি তাদের দলীয় চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু তাদের সঙ্গে মিলে যায়, এত বিরোধ হওয়ার কথা নেই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী শ্রেণীকে, শিল্পী সাহিত্যিক গোষ্ঠীকে, এমনকি পেশাজীবীদের বিভিন্ন রাজনৈতিক দল কৌশলে হোক, প্রলোভন দিয়ে হোক, নানানভাবে ব্যবহার করে এদেরকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলেছে। এটাও সত্য, এটা নির্মম বাস্তবতা। সেই প্রেক্ষাপটে এই দেশে নির্মোহ কোনো পক্ষভুক্ত নয় এইরকম বুদ্ধিজীবী শ্রেণী, শিল্পী সাহিত্যিক পেশাজীবী পাওয়াও খুব কঠিন। সেই পরিস্থিতিতে যে বা যারা তৈরি করছেন তাদের অনেক সম্পর্কেও আমরা জানি, তাদের অতীত সম্পর্কে জানি, তাদের বর্তমান সম্পর্কে জানি, তাদের ব্যক্তিগত লাভ লস সম্পর্কে তারা কতটা কনসার্ন সেটিও আমরা জানি। সেই বিবেচনায় এখানে কেউই পোপ না, এইখানে কেউই ওই রকম পজিশনে নিজেকে দাঁড় করাতে পারে না যে সে যা ভাবে সেটা নির্মোহ এবং সেটাই সঠিক। কিন্তু তাদেরকে রেসপেক্ট করি, তারা পণ্ডিত ব্যক্তি, তারা প্রস্তাবনা তৈরি করেছেন। এবং বিএনপি বা জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল, যেহেতু তারা রাজনীতি করতে গিয়ে একটা সমর্থক গোষ্ঠীকে ধারণ করতে হয়, দেশকে ধারণ করতে হয়, মানুষকে ধারণ করতে হয়, পাওয়ার পলিটিক্স করে তাদের এগুতে হয়, তাদের ধারণা একটু ভিন্ন থাকবে, এটা আপনি নিন্দা করে ফেলে দিতে পারবেন না। সেই জন্য বলছি উভয় পক্ষের চিন্তাটা যেই পয়েন্টে মিলবে ওইটাকে গুরুত্ব দিয়ে ওইটাকে ঐক্য ধরে এগোতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, বিএনপির মতো এইরকম বড় একটা দলের প্রতিষ্ঠাতা। সুতরাং তাদের এই সংবিধান নিয়ে তাদের যে অবস্থান হবে,
মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী এবং পরবর্তীতে রাজনৈতিক শক্তি হিসেবে একটু শক্তিশালী অবস্থানে আসা, তাদের অবস্থান নাও মিলতে পারে, তাদের ওইটা নিয়ে অ্যালার্জি থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, তারা নতুন করে সংবিধানকে একদম ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে করতে চাইতে পারে। বিএনপি আবার তাদের অবস্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তারা ব্যক্ত করতে পারে যে আমরা ওই সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলার পক্ষে নই, ওটা সংশোধনের পক্ষে। সুতরাং ওই চাওয়াও ভ্যালিড। দুইটাকে আপনি এক পাল্লায় দাঁড় না করিয়ে, কাউকে ভালো কাউকে খারাপ এইরকম বিশ্লেষণ না করে, দুইটারই যেটুকু গ্রহণযোগ্য সেটাকে নিয়ে দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যেটুকু আসে সেটুকু গ্রহণ করে আগাতে হবে। আমরা তো ঐক্যের বাংলাদেশ চাই। আমাদের ঐক্যের শুরু হবে ফ্যাসিবাদ বিরোধিতা, আমাদের ঐক্যের শুরু হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের ঐক্যের জায়গা অবশ্যই মুক্তিযুদ্ধ একটা উপাদান হিসেবে রাখতে হবে। যে যেভাবেই দেখুক, মুক্তিযুদ্ধ আমার একক একটা ঐক্যের উপাদান। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক, ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক, বিএনপি সংবিধানের মৌলিক পরিবর্তনের বিরোধিতা করলেও জামাত ইসলামী এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক কমিটি মৌলিক পরিবর্তন বা সংস্কারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। জামাত এখানে একটা কথা বলেছে যে তারা সংস্কার চায়, একই সঙ্গে বিচারটা দেখতে চায়। এটা হলো তাদের একটা অবস্থান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে কোনো ধরনের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটা হলো এই আলোচনার টেবিলে বসার আগের খবর, এবং আমরা লক্ষ্য করছি যে বিএনপি আলোচনা টেবিলে বসছে এবং অগ্রগতি হচ্ছে। আমার মনে হয় এই জামাত ইসলামের সঙ্গে যখন এই জাতীয় ঐক্য কমিশন বসবেন এবং একই সঙ্গে এনসিপির সঙ্গে যখন তারা বসবেন, তো নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছার অবস্থা তৈরি হবে। আপনার কি মনে হয়? যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, বিশেষ করে রিসেন্টলি যে বৈঠকটা হয়েছে, এটা একটা আমরা ধরতে পারি যে একটা আউটকাম এখান থেকে বের হচ্ছে। তো সেই জায়গা থেকে ভিন্ন দলগুলো যারা আছে, জামাত সহ এনসিপি সহ অন্য রাজনৈতিক দল, তাদের সঙ্গেও যখন এই কমিশনগুলো বসবে এবং চূড়ান্তভাবে আলোচনাগুলো একটা জায়গায় চলে আসবে, তখন কিন্তু আপনি একটা সমাধানের পথ খুব দ্রুত পেয়ে যাবেন। বিএনপির সংস্কার প্রক্রিয়ার ধরন আর জামাতের সংস্কার প্রক্রিয়ার ধরন আর এনসিপির ধরন এক হলে তাহলে তো একই দল হয়ে যাবে। বিএনপি বিএনপির মতো করেই চিন্তা করবে, এবং এটাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সৌন্দর্যতা। জামাত জামাতের জায়গায় কৌশল অবলম্বন করে অনেক বক্তব্য দিবে। সেই নির্বাচনী প্রক্রিয়ায় একদিকে দেখবেন যে টাইম ফ্রেম হয়তো বেঁধে দিবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু নির্বাচনটাও আবার রমজানের আকপিচ করে চাচ্ছে। সংস্কার প্রক্রিয়াটাও এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে মূলত রাষ্ট্রের প্রত্যেকটি রাজনৈতিক দলই এখন একটা সংস্কার চায়, কিন্তু ভাষা, শব্দচয়ন এবং বিশেষ বিশেষ জায়গায় একটু একটু ভিন্নতা রেখে যার যার দলের স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করছে। তারা সমগ্র রাজনৈতিক দলগুলো থেকে মতামত নিচ্ছে, এর মানে এই নয় যে সব রাজনৈতিক দলগুলোই একেবারে ফাইনাল ডিসিশন মেকার। এখানে তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু কমিশন চাচ্ছে যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলো যাতে বিরাগভাজন না হয়। তো আমি সেই জায়গা থেকে মনে করি যে সংস্কার কমিশনের জায়গায় বিএনপি জামাতের যে ছোট্ট ছোট্ট কিছু গ্যাপ আপনার কাছে মনে হচ্ছে যে এরা চাচ্ছে সংস্কার, তারা কেন চাচ্ছে না, কিন্তু আপনি একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, কেউ কিন্তু জুনের পরে আর নাই। তার মানে সবাই বিচার চায় কিন্তু জুনের আগে, সবাই সংস্কার চায় জুনের আগে, সবাই নির্বাচন চায় জুনের আগে। কিন্তু ভাষার প্রয়োগের ক্ষেত্রে আমরা সরকারকে একটু সময়ও দিতে চাই। একজনের সফটওয়্যারতে বলল, এটা তার পলিসির অংশ, পলিসি না শুধু, এটা সফট মাইন্ডেড পিপল হতে পারে। যেমন ডাক্তার শফিক সাহেবকে আমি মনে করি যে সে বিশ্বাস করে মোর দ্যান বিএনপির চাইতে হয়তো বেশি বিশ্বাস ডক্টর ইউনূসের প্রতি তার আছে। তিনি সে কারণে বলছেন যে ওনার উপর আমরা আস্থা রাখতে চাই, উনি আমাদের এই আস্থাটা রক্ষা করবেন।
বিএনপি আবার বলছে যে ডক্টর ইউনূস যে কমিটমেন্ট করেছে ওই কমিটমেন্টের যেন কোনো হেরফের না হয়, আমরা যেহেতু তার থেকে রোডম্যাপ পাচ্ছি না, কেমন জানি সন্দেহ হচ্ছে, আমার কমিটমেন্ট মনে হয় ফেল করতে পারে। এটা রাজনীতিবিদদের ভাষা, এটার মধ্যে দোষের কিছু নেই। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, মাত্র 2-3 দিন আগে যখন এই বিএনপির মহাসচিব সাহেব দেখা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, আচ্ছা ছবিটা যে বের হলো, ছবির মধ্যে কোনো দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের কোনো ছবি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসলেন, চেহারা সুরত ভালো, আমার তো মনে হয় ওই রুমে ঢোকার পরে আমাদের মহাসচিব সহ বিএনপির নেতাদের চেহারা আরো সুন্দর হয়ে যায়। তার মানে কত সুন্দর ঘুচালো কথাবার্তা ভিতরে হয়। বের হয়ে এসে কিন্তু মন্তব্য করলেন যে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট নয়। দ্যাট মিনস দিস ইজ নেম কল পলিটিক্স, পলিটিক্যাল ভাষা, শব্দচয়ন। এবং এটা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক সময় মন্তব্য করেছিলেন যে যারা রাজনীতি করছে তারা আমার কাছে যখন আসে সবাই হাসি খুশি থাকে, বিভিন্ন বিষয় বলে, বের হয়ে গিয়ে কেমন জানি মন্তব্য করে। আমি মনে করি এই মন্তব্যগুলো খারাপ না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেশার হিসেবে কাজ করছে এই মন্তব্যগুলো। এবং যেটা 16 বছর কেউ করতে পারে নাই, হঠাৎ করে আমাদের সামনে মিডিয়ায় আসার কারণে আমাদের কাছে মনে হয় এত মন্তব্য কেন করে, এত নির্বাচন কেন চায়, এত সংস্কার কেন চায়। আরে ভাই, যেটা আমি 16 বছর প্র্যাকটিস করতে পারি নাই সেটা যেহেতু 2-3 মাসে প্র্যাকটিস হচ্ছে, এই কারণে আপনার কাছে ওভার অ্যাক্ট মনে হতে পারে। কিন্তু আমি মনে করি এই সকল প্রক্রিয়াগুলোর মধ্যেই আমাদের একটা সমাধান খুঁজে বের করতে হবে, শ্রদ্ধা সহনশীলতার জায়গায় যেতে হবে। এবং সেই শ্রদ্ধা এবং সহনশীলতার জায়গায় কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তরুণরা দেশ উপহার দিয়েছে, দেশকে আমাদের গণজাগরণ তৈরি করে 5ই আগস্ট আমাদেরকে বিপ্লব করে দিয়েছে। কিন্তু মুরব্বীদের যে বয়োজ্যেষ্ঠ মানুষদের যে একটা পরামর্শ, গুরুত্ব, রাজনীতিতে লম্বা সময়ে এস্টাবলিশড হওয়ার জন্য যে বিভিন্ন ধরনের সমীকরণ, সেটা আজকে কিন্তু প্রমাণ হচ্ছে বারবার। এবং আপনি দেখবেন এটা আগামী আরো কিছুদিন গেলে বাংলাদেশের এই রাজনৈতিক মেরুকরণ আরো বিভিন্ন ডাইচে আপনার কাছে সামনে চলে আসবে। এবং আপনি সেখান থেকে কিন্তু সংস্কার প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, ভালোবাসার প্রক্রিয়া, আমাদের মধ্যে একের অপরের সাথে সুসম্পর্ক, এসব কিছুই নতুন করে আবার মাঠে চলে আসবে এবং প্রকাশ্যে আসবে। ডক্টর ফয়জুল হক শেষ মুহূর্তে যে কথাটা বলেছেন যে রাজনীতির অনেক পরিবর্তন সামনে আসবে, এবং আমাদের তাই মনে হয়। বিশেষ করে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে, খালেদা জিয়া নয় শুধু, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামাতের সর্বোচ্চ 2 নেতার বৈঠকটি কিন্তু রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলাপ আলোচনার জন্ম দিয়েছে। এবং পরস্পর বসলে যে কি হয় তারও কিন্তু আমরা ফলো আপ লক্ষ্য করলাম। যে আমরা দেখলাম যে নির্বাচনের রুটম্যাপ নিয়ে দুজনে কিন্তু খুব কাছাকাছি চলে এসছে। সম্ভবত পার্থক্যটা সর্বোচ্চ 1 মাসের। কেউ চেয়েছেন ডিসেম্বর নির্বাচনে, আর জামাত ইসলাম চাচ্ছে রমজানের আগে, এবং সেটা ফেব্রুয়ারির শুরুর দিকে করতে হবে। তাহলে এর মানে 1 মাসের ব্যবধানে চলে এসছে। এবং এই বৈঠকটি নিয়ে কিন্তু ফেসিবাদরা খুব হতাশ, বড় ধরনের একটা তারা হতাশা প্রকাশ করছে নানান জায়গায়। সোশ্যাল মিডিয়া গেলে আমরা সেটা লক্ষ্য করি, এবং নানানভাবে তারা সমালোচনা করতে চাচ্ছে। এবং জামাত ইসলামের নেতা আমির, উনি একটা কথা বলেছেন যে বিএনপি তাদের শত্রু নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সহচর। আর বিএনপি বলছে যে নির্বাচনে জোট নয়, বরং গণতান্ত্রিক শক্তিগুলির সঙ্গে সুসম্পর্ক রেখে তারা এগোতে চায়। মানে দুজনেই কিন্তু পজিটিভ কথা। এবং আমরা লক্ষ্য করলাম যে বিএনপি জামাত আবার কাছাকাছি যে আসার প্রবণতা তৈরি হয়েছে, এবং এটা কিন্তু রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। আপনার কি মনে হয়? ডেফিনেটলি প্রভাব ফেলবে, কারণ বাংলাদেশে আপনি যেভাবেই দেখেন, বাংলাদেশের রাজনৈতিক শক্তি বলতে বড় ধরনের রাজনৈতিক শক্তি, বড় এবং মাঝারি যাদেরকে কাউন্ট করা হতো, সেই শক্তি ছিল 4টা। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামী। অন্যান্য অনেক রাজনৈতিক দল থাকলেও তাদের কোনো কোনো ব্যক্তিবিশেষ রাজনীতিকের প্রভাব জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংঘাতিক প্রভাবশালী হলেও তার দল ওইভাবে প্রভাবশালী না। তাদেরকে আমি ছোট করছি না, কোনো কোনো রাজনীতিবিদ কিন্তু ছোট দলেরও 2-1 রাজনীতিবিদ যারা থাকেন, একটা কথা তো বলা হতো যে অনেক আমাদের এমন রাজনীতিবিদ রয়েছেন দলের চেয়েও বড়। হ্যাঁ, অবশ্যই। সেই বিবেচনায় 4টা দলকেই মানুষ ওইভাবে কাউন্ট করতো। তার মধ্যে সবচেয়ে উপরের দিকে বিএনপি এবং আওয়ামী লীগকে ধরা হতো, যেহেতু তারা এককভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বারবার এসছে। সেই বিবেচনায় এখন যেহেতু পরাজিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল রাজনীতি থেকে, আর তাদের দীর্ঘদিনের দোসর হওয়ায় জাতীয় পার্টিও ক্ষয়িষ্ণু এবং ভাঙনের কবলে পড়ে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে 4 শক্তির মধ্যে মাঠে আছে কয়টা? 2 শক্তি। 2 শক্তি। সেই 2 শক্তির মধ্যে
সমর্থনের ব্যবধান অনেক বড় হলেও দুইটা গুনতে হইলে তো বিএনপির পরে জামাত ইসলামকেই গুনতে হবে। Right. আপনি এখানে 2 নম্বরে অন্য কাউকে গুনতে পারবেন না। তো তাহলে এই দুইটা শক্তির মধ্যে বিভেদ যদি তৈরি হয় তাহলে তার সুযোগ তো ফ্যাসিবাদ নিবে বা তৃতীয় পক্ষ নেবে, এটাই স্বাভাবিক। এইখানে তো আপনার এই যে 16 বছর ধরে, যেটা আমি আগের আলোচনায়ও বলেছি, প্রায় প্রতিদিনই বলি, গুম খুনের শিকার তো 2 দলের নেতাকর্মীরাই হয়েছে, জেল জুলুমের শিকার তো 2 দলের নেতাকর্মীরাই হয়েছে। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, অধিকারের জন্য কথা বলতে গিয়ে নিপীড়নের শিকার, ফাঁসির কাষ্ঠে নেতাদের যাইতে হয়েছে এই 2 দলের নেতাদেরই। তো আজকে ইলিয়াস আলীর মতো নেতা গুমের শিকার হয়ে কোথায় নাই হয়ে গেছেন, হদিসটাই চৌধুরী আলম কোথায়, এরকম এমপি মন্ত্রী পর্যায়ের লোকরা পর্যন্ত নাই হয়ে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এত প্রভাবশালী নেতা, তাদেরকে ফাঁসি দিতে তো এক বিন্দু বুক কাঁপেনি ফ্যাসিবাদের। জামায়াতের নেতাদের কতজনকে ফাঁসি দিল, সর্বোচ্চ নেতাদের একটা টায়ারই শেষ হয়ে গেছে। সেটা। সুতরাং এই দুইটা শক্তি তো বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক শক্তির মধ্যে নিপীড়ন এবং জুলুমের শিকার। তো তাদের দ্বন্দ্বটা কেন শত্রুতার পর্যায়ে যাবে, এই কথা তো বারবার আমরা বলে আসছি। ভিন্ন আদর্শ, ভিন্ন অবস্থান, ভিন্ন রাজনীতি, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা সব থাকবে, কিন্তু সেটা যেন সুস্থ প্রতিযোগিতা হয়, সেটা যেন শত্রুতায় পরিণত না হয়ে অসুস্থ প্রতিযোগিতার দিকে না যায়, যাতে করে এই 2 দল ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝখান থেকে ফ্যাসিবাদ আবার সুযোগ গ্রহণ করতে পারে। এইটা তো দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল। তার প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে একটু মতভিন্নতা তৈরি হচ্ছিল। আর একটা জিনিস আপনি দেখবেন যে যখন এই 2 দলের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে এই মতভিন্নতা তৈরি হয়, তার প্রভাব গিয়ে পড়ে সাধারণ সমর্থকদের মধ্যে। আপনি ভার্চুয়াল মিডিয়ার দিকে তাকালে বুঝতে পারবেন, যারা 6 মাস আগেও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বন্ধুর মতো, ঠিক এইরকম মতভিন্নতার ফলে 6 মাস পরে সে একে অপরকে এমন ভাষায় ট্রল করে, এমন ভাষায় হিউমিলেট করে যে মনে হয় চিরশত্রু। এটা হয়। সুতরাং টপ লেভেল লিডারশিপের পর্যায়ে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, কর্মীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যেটা দেশে একটা গণতান্ত্রিক শক্তির যে প্রভাব সেটা বৃদ্ধি করে। নির্বাচন প্রশ্নে বিএনপি বরাবরই তাদের অবস্থানে স্পষ্ট। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ায় দ্রুত সংস্কার শেষ করে আসার তাগিদ দিচ্ছিল। ডিসেম্বরের মধ্যে তারা চেয়ে আসছিল। জামায়াত ইসলাম, এনসিপি আরও কেউ এটাকে আরও পরে চাচ্ছিল বা পূর্ণ সংস্কার করতে হবে দাবি তুলছিল। নিশ্চয়ই তাদের ওই দাবি ভ্যালিড ছিল তাদের দৃষ্টিতে। একটা পর্যায়ে এসে কিছু ইকুয়েশন তো দাঁড়িয়েছে। যেমন ধরেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু বলছে যে 26 জুনের মধ্যে নির্বাচন দিবে। জুনের পরে যাবে এটা কিন্তু তারাও একবার বলে নাই। তাহলে জুনের মধ্যে হলে বিএনপির চাওয়া যে ডিসেম্বর, তারপরের যে 6 মাস, সেই 6 মাসের মধ্যে দেখেন আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি রোজা শুরু হবে। বাংলাদেশের রোজার মধ্যে নির্বাচন সম্ভব। রোজার পরে ঈদ এবং ঈদের ছুটি মিলে আরও 1 সপ্তাহ 10 দিন চলে যাবে। এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা। তাহলে আপনি কি একটা নির্বাচনের জন্য এসএসসি পরীক্ষা পিছিয়ে দিবেন? দেশের শিক্ষা ব্যবস্থার 12টা বাজাবেন আরও। তারপরে হচ্ছে ঝড়, গরম, বৃষ্টি, তারপরে কোরবানির ঈদ আছে, রোজার ঈদের 2.5 মাস পরেই তো আবার কোরবানির ঈদের ব্যাপার আছে। সুতরাং কোনো বিচারেই আপনার জানুয়ারির পরে গিয়া নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য সুইটেবল টাইম পাওয়া যাচ্ছে না। কেউ উদাহরণ হিসেবে আনছেন যে 96 সালেও তো 15 জুনে নির্বাচন হয়েছিল। ওইটা একটা বিশেষ পরিস্থিতিতে করতে হয়েছিল, কারণ ফেব্রুয়ারিতে শীতকালেই ইলেকশন হয়েছিল। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হলো এবং তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিকভাবে টাইমই ছিল 3 মাস, যে 3 মাসের মধ্যে নির্বাচন করতে তারা বাধ্য। ওই বাধ্যবাধকতা না থাকলে হয়তো জুনে হতো না, পরে ডিসেম্বরে গিয়েই হতো। সুতরাং ওইটা একটা এক্সেপশন, যে আপনি একটা জাতীয় নির্বাচন দিলেন, নতুন একটা সরকার গঠন করলো, সরকার গঠন করার 1 সপ্তাহ পরে রোজা শুরু হলো, ওই বাজার ব্যবস্থাপনা ওই সরকারের পক্ষে সম্ভব? একটা হাহাকার তৈরি হয়ে যাবে। সুতরাং তাদেরকে তো বোঝার জন্য সময় দিতে হবে। অবশ্যই নির্বাচন হতে হলে এই বছর ডিসেম্বরই টাইম ফ্রেম। ওই জামায়াত ইসলাম এখন রোজার আগে বলছেন, আলটিমেটলি তারও ডিসেম্বরেই চায়। এখন তো বেশি সেটা হয়ে যায়। এখন তো বেশি 1 মাস মতভেদ ব্যবধান, নেই, মাত্র 1 মাসের মতভেদ। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি, এই 1 মাস টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন বেশিরভাগ রাজনৈতিক দল চায় এবং সেটাই সঙ্গত। আমি আশাবাদী এই সময়ে নির্বাচনটা হবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক, ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক, বিশ্লেষকরা বলছেন যে লন্ডনে যে বৈঠকটা হলো সেই বৈঠকের কারণে দুই দলের মধ্যে দূরত্ব কমছে এবং নির্বাচন ও সংস্কার নিয়ে একমত হওয়ারও পথটা সহজ হচ্ছে। আপনার কি মনে হয়? দেখেন, আপনি যদি লন্ডনের বৈঠকটাকে আমি মনে করি যে রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের একটা আশার সঞ্চার করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু রাজনৈতিক যে শিষ্টাচার, গত প্রায় 5ই আগস্টের পরে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেখানে কিন্তু আশা হত হচ্ছিল এবং কেউ কামনা করে না যে এই বড় দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের কাদা ছড়াছড়ি হোক, হিংসা বিদ্বেষ ছড়ানো হোক। সেটা কিন্তু কমে এসেছে লন্ডন সফরের পরে। আমি দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করেই তার বাসভবনে গেলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ তারা কিন্তু সেই বৈঠকে একেবারে 2-3 জন ঘরোয়া পরিবেশে বৈঠক করেছেন। আপনি যতই বলেন না কেন এটা অসুস্থতাকে দেখতে যাওয়া কিংবা সুস্থতাকে, রাজনীতিবিদরা অসুস্থ হোক কিংবা সুস্থ হোক, তাদের ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবই কিন্তু হয় আলোচনার টেবিল। আমি মনে করি সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং এটা যে আলোচনার একটা প্রভাব বাংলাদেশে ইতিমধ্যে পড়েছে তা কিন্তু ডাক্তার শফিক সাহেব লন্ডন থেকে আসার পরে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। এতদিন আমরা বলেছি যে বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি ডিসেম্বরের মধ্যে চাচ্ছে। শফিক সাহেব আসার পরে প্রথম দিনই আমার মনে হচ্ছে যে তিনি মন্তব্যের ঘরে সাংবাদিকদেরকে বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন। তা আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা কাছাকাছির জায়গায় কিন্তু চলে এসেছি, কিন্তু কেউ বলছে না যে আমরা একমত হচ্ছি, একত্রে কথা বলেছি বা আমাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট হয়েছে, এমনটা না। কিন্তু বিনা এগ্রিমেন্টেই আপনার ধরেন তাদের আলোচনার একটা ফলপ্রসূ আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। দ্বিতীয় যে জায়গাটা আপনি দেখেন, ইতিমধ্যেই কাদা ছড়াছড়ি বন্ধ হয়েছে, কিঞ্চিত হলেও হয়েছে। বড়দের পর্যায়ে তো আমি বলতে পারি যে অনেকটাই ঘুচে গিয়েছে। তারা কিন্তু সবাই বলছেন আমরা সবাই ক্ষতিগ্রস্ত, যেটা আমাদের ডাক্তার সায়ন্ত সাহেব বলেছিলেন যে জামাত ইসলামের 13 জনের মতো নেতাকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়, ফাঁসির কাস্টে, জেলের মধ্যে। এই যে অত্যাচার, এরপরে বিএনপির নেতাকর্মীদের উপরে অত্যাচার, খালেদা জিয়ার উপরে অত্যাচার, তারেক রহমানের উপরে অত্যাচার, এবং অত্যাচারের কারণেই তো এখন পর্যন্ত চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে গিয়েছেন। অতএব আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সম্ভবত এটা হতে পারে তারেক রহমান সাহেব, খালেদা জিয়া এবং জামাতের আমির সাহেব এই বিষয়টা একমত হয়েছে যে দেখেন, বাংলাদেশ গঠনে আমরা এক থাকি, নির্বাচনের ক্ষেত্রে আমরা এক থাকি, সংস্কারের ক্ষেত্রে আমরা এক থাকি। অন্ততপক্ষে নির্বাচনটাকে আগাই নেওয়ার জন্য জামাত আপনিও হেল্প করেন, আমিও আপনাকে হেল্প করি। ব্যালটের পেপারে যদি জামাত ক্ষমতায় যায় আমাদেরও আপত্তি নেই, বিএনপি ক্ষমতায় আসলে জামাতেরও আপত্তি নেই। আমার ধারণা একেবারে খোলা মনে এই কথা খালেদা জিয়ার সামনে, তারেক রহমানের সামনে ডাক্তার শফিকুর রহমান এবং খালেদা জিয়াও হয়তো এই জিনিসগুলোকে সুন্দরভাবে তাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সেটারই একটা প্রভাব কিন্তু এখন বাংলাদেশে পড়বে। দেখেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অনলাইন থেকে যখন দেখছেন যে আপনাকে কেউ গালি দিচ্ছে, অথচ আপনি আমার খালাতো ভাই, মামাতো ভাই। এই নির্বাচনের আগে তো আমরা এটাই ছিলাম, মানে 5 তারিখের আগে আমাদের অবস্থানটা তেমনই ছিল যে ভাই ভাইয়ের মতো। বিএনপির প্রবলেম হয়েছে, জামাত স্টেটমেন্ট দিয়েছে, জামাতের প্রবলেম হয়েছে, বিএনপি স্টেটমেন্ট দিয়েছে। ইভেন জামাত নিষিদ্ধর পরেও কিন্তু বিএনপির পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে এই দলকে নিষিদ্ধ করাটা এটা এক ধরনের সম্পূর্ণ অন্যায় কাজ করা হয়েছে। এবং আবার জামাতের নাম উল্লেখ করে বিএনপির প্যাডে বলা হয়েছিল যে আমরা এই বাংলাদেশের ফ্যাসিবাদকে হারানোর জন্য, পতন করানোর জন্য জামাতের সাথেও একত্রে কাজ করতে রাজি আছি। এটা একটা আপনার মনে আছে কিনা? 5 তারিখের আগে তারা স্টেটমেন্ট দিয়েছিল। দ্যাট মিনস তারা কিন্তু আন্দোলনে, সংগ্রামে বসার ক্ষেত্রে কারো কোনো দূরত্ব 5-এর আগে ছিল না। তো হঠাৎ করে এখন যেটা হয়েছে সেটার দূরত্ব ঘুচিয়ে আনতে ডাক্তার শফিক সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ভূমিকা পালন করছেন। আমি যে আহ্বানটা বিটিভির মাধ্যমে জানাতে চাই সেটা হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত এই সম্পর্কটাকে রক্ষা করে আমাদের চলতে হবে। ব্যালট পেপারে মানুষ পরিবর্তন করবে কে ক্ষমতায় আসবে কিংবা না আসবে। ডাক্তার সায়ন্ত, যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, আমরা দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমে থাকার কারণে রাজনীতি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক কিন্তু বেগম খালেদা জিয়া, নো ডাউট। এবং তার ব্যাপারে যে কোনো দলের কোনো নেতা বা কর্মী অশ্রদ্ধামূলক কথা বলে আমি শুনিনি, ফেসিবাদটা ছাড়া। এবং সেই খালেদা জিয়ার সঙ্গে যখন জামাতের আমির বৈঠক করেন তার তো একটা আলাদা অর্থ দাঁড়ায়। এবং আপনি নিশ্চয়ই জানেন, খালেদা জিয়া সম্পর্কে বলা হয়ে থাকে রাজনীতিতে উনি যত নিজে সিদ্ধান্ত নিয়েছেন
সেগুলো সঠিক প্রমাণিত হয়েছে, অন্যের কথায় যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল প্রমাণিত হয়েছে। আর খালেদা জিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো উনি হলেন বাংলাদেশপন্থী একটি মানুষ, এবং তার সঙ্গে এই বৈঠক সেখানে ইতিবাচক এবং গঠনমূলক হবে এই প্রত্যাশা তো আমরা করতেই পারি। ডেফিনেটলি, এবং সেটাই হয়েছে। তার ফলও আমরা কিছুটা হলেও টের পাচ্ছি। দেখেন, বেগম খালেদা জিয়া, তার সম্পর্কে একটা কথা প্রায় আমি বলি যে আমরা তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটা অনন্য উচ্চতায় রাখি, কিন্তু এই দেশে এই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেট ফোর্সের অধিনায়ক, সেনাপ্রধান, প্রেসিডেন্ট এবং অনেক গুণে গুণান্বিত, এবং আজকে আমি যেই বয়সে উপনীত হয়েছি আমার থেকেও 4-5 বছর কম বয়সে ওই ভদ্রলোক শহীদ হয়েছেন, তার আগে এত অল্প বয়সে এত কিছু করে গেছেন। সুতরাং জিয়াউর রহমান। কিন্তু প্রেসিডেন্ট জিয়া যখন বিএনপি গঠন করেন তখন তিনি ক্ষমতায় ছিলেন। বিরোধী দলের রাজনীতি করে দল টিকানোর যে পরীক্ষা, সেই পরীক্ষায় প্রেসিডেন্ট জিয়াকে কিন্তু পড়তে হয়নি। আর বেগম খালেদা জিয়া হচ্ছে ওই নেত্রী যিনি একজন গৃহবধূ থেকে এসে দলকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই অবস্থা থেকে দলের গুরুত্বপূর্ণ নেতাদের ভাগিয়ে নিয়ে গেছে এরশাদ, মন্ত্রী বানিয়েছে, সেই অবস্থায় নেতৃত্ব, সংগ্রাম, আপোষহীনতা দিয়ে এই দলটাকে মাটি ও মানুষের দলে যে পরিণত করা, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন। এবং তার আপোষহীনতা, তার বাংলাদেশপন্থী অবস্থান, তার ভদ্রতা, তার রুচি, তার সৌন্দর্যবোধ, সব কিছু এদেশের মানুষের কাছে সাংঘাতিক পছন্দের বিষয়। খালেদা জিয়ার শেষ সময়ের অবস্থানটা দেখেন, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপোষ করেনি। এবং এইখানে দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে এসে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে দেশের সেনা প্রধান তার স্ত্রীকে সহ বাসায় গিয়ে দেখা করে আসছেন। তিনি সশস্ত্র বাহিনী দিবসে অসুস্থ অবস্থায় যখন যান, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যে ছাত্ররা, তারা গিয়ে তাকে সালাম করেছে এবং তারা ওই ছাত্ররা পরবর্তী সময়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেটা কিভাবে উল্লেখ করেছে খালেদা জিয়া, সেটাই তার প্রতি যে শ্রদ্ধা, অপ্রতিদ্বন্দ্বী আপোষহীন নেত্রী হিসেবে। আপনি সেনা প্রধানের সস্ত্রীক দেখা করা বলেন, যেই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের তার সঙ্গে গিয়ে তাকে সালাম করা বলেন, আজকে জামায়াতের আমির এবং নায়েবে আমির দুজনের লন্ডনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর বৈঠক যাই বলেন, এই সমস্ত কিছুই তো প্রমাণ করে যে দেশের এখন জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি শুধু এখন বিএনপির নেত্রী না, বিএনপির চেয়ারপারসন নয়, সাবেক প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের গণতন্ত্রের অভিভাবক। সুতরাং তিনি সুস্থ থাকলে, তিনি বেঁচে থাকলে এই দেশ পথ হারাবে না, এই বিশ্বাস আমাদের আছে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং ডক্টর ফয়জুল হক, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।